ডিয়ার ভিউয়ার্স, আমি চাঁদ কুমার সামন্ত। আজকে আমার এই ভিডিওতে আমি কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব এবং সেগুলো সিলেক্টেড কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো 16 এবং 17 নভেম্বর তোমাদের যে ক্লার্কশিপ এক্সামিনেশন আছে তার জন্য অবশ্যই সাজেস্টিভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই প্রিপোজিশন থেকে তোমাদের প্রায় কমন আসার চান্স অবশ্যই আছে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো এবং প্রত্যেকটা কোশ্চেনের আমি ডিটেল অ্যানালিসিস দেব। একটা প্রিপোজিশনের সঙ্গে মানে একটা ওয়ার্ডের সঙ্গে কতগুলো প্রিপোজিশন অ্যাড হয়ে তার ভিন্ন ভিন্ন মানে হয় সেগুলো আমি এই ভিডিওতে দেখাবো। চলো সময় নষ্ট না করে আমি কোশ্চেনগুলো আলোচনা করতে শুরু করি। প্রথম কোশ্চেন কি দেয়া আছে? দের ইজ নো পয়েন্ট ইন গেটিং অ্যাংরি দ্যাশ থিং দ্যাট ডোন্ট ম্যাটার। মানে যে সমস্ত ব্যাপার নিয়ে কোনো যায় আসে না সেই সমস্ত ব্যাপারের ওপর রেগে যাওয়াটা অনর্থক, কোনো মানে কারণই নয়। তাহলে এখানে এই অ্যাংরি শব্দটার পরে আমাদের কি দেয়া আছে না প্রিপোজিশন বসাতে বলা আছে। কি বসাবে তুমি? অ্যাবাউট বসাবে, না উইথ বসাবে, না ফর বসাবে, না ফ্রম বসাবে? কোন প্রিপোজিশন বসাবে? তাহলে আমাকে জানতে হবে যে অ্যাংরি শব্দটার পরে এক্ষেত্রে কোন প্রিপোজিশন বসবে। ওকে, তাহলে তোমাকে জানতে হবে অ্যাংরি শব্দটার পরে যখন কোনো অ্যাংরি শব্দটা দ্বারা যখন কোনো থিংসকে ইন্ডিকেট করে, মানে কোনো জিনিসকে ইন্ডিকেট করে, অথবা কারো বিহেভিয়ারকে ইন্ডিকেট করে, বিহেভিয়ার মানে কারো ব্যবহারকে ইন্ডিকেট করে, তো সেক্ষেত্রে আমরা কি করব না অ্যাংরি শব্দটার পরে অ্যাট প্রিপোজিশন বসাবো অথবা অ্যাবাউট প্রিপোজিশন বসাবো। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এক্ষেত্রে অ্যাট প্রিপোজিশনের অপশন দেয়া নেই, তাহলে অ্যাবাউট দেয়া আছে, তাহলে অ্যান্সার কি হবে? অপশন এ হবে অ্যান্সার, অ্যাবাউট। এবারে সঙ্গে সঙ্গে তোমাকে আরো জানতে হবে যে এই অ্যাংরি শব্দটার পরে আর কি কি প্রিপোজিশন বসে। অ্যাংরির পর আমরা উইথ প্রিপোজিশন বসাই, কখন বসাবো না যখন কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করা হবে। মানে কোনো ব্যক্তির ওপরে যদি আমি রেগে যাই, বললাম আই এম অ্যাংরি উইথ সাম, আমি বলতে পারি আই অ্যাম অ্যাংরি অ্যাংরি উইথ রোহিত, আমি রোহিতের ওপর রেগে গেলাম। এবারে যদি কোনো কারণ বোঝায় কি কারণে রেগে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে কি হবে? আই এম অ্যাংরি উইথ রোহিত ফর মেকিং মিস্টেক, ফর মেকিং মিস্টেক, ভুল করার জন্য। কোনো একটা কাজ দিয়েছিলাম, সেই কাজে ভুল করার জন্য আমি তার উপর রেখে গিয়েছি। তাহলে অ্যাংরির পর ফর তখনই বসবে যখন কোনো কিছুর জন্য কেউ ভুল করবে ইত্যাদি ইত্যাদি। তো কোনো কারণ বোঝালে সেক্ষেত্রে আমরা অ্যাংরি ফর বলতে পারি। আর অ্যাংরি উইথ কখন না কারোর ওপরে যখন রেগে যাব তখন আমরা অ্যাংরি উইথ। তাহলে বোঝা গেছে এই কোশ্চেনের ডিটেল অ্যানালিসিস। পরবর্তী কোশ্চেন কি বলা আছে দেখো, বলছে আর ইউ নার্ভাস ড্যাশ দ্য সিচুয়েশন। তুমি কি এই পরিস্থিতিতে তুমি কি নার্ভাস ফিল করছো? তাহলে নার্ভাস এই শব্দটার পরে, এই নার্ভাস শব্দটার পরে তুমি কখন কোন প্রিপোজিশন বসাবে? তাহলে নার্ভাস শব্দটার পরে আমরা দুটো প্রিপোজিশন, সরি একটা প্রিপোজিশন বসাবো, দ্যাট ইজ অ্যাবাউট। কেন বা কখন প্রিপোজিশন বসাবো নার্ভাসের পর অ্যাবাউট? যখন কোনো পরিস্থিতিকে ইন্ডিকেট করবে, কোনো সিচুয়েশনকে ইন্ডিকেট করবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? নার্ভাস শব্দটার পরে অ্যাবাউট প্রিপোজিশন বসাবো। সিচুয়েশন বলতে মনে করো তুমি ইন্টারভিউ দিতে গেছো, তুমি সেখানে কি করতো না সেই পরিস্থিতিতে তোমার নার্ভাস ফিল হচ্ছে, তুমি পরীক্ষা দিতে যাবে, সেই পরিস্থিতিতে তোমার কি হচ্ছে? নার্ভাস ফিল হচ্ছে। ওকে, তাহলে সেক্ষেত্রে নার্ভাস শব্দটার পরে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব না অ্যাবাউট প্রিপোজিশন ব্যবহার করব। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেন, বললাম হি ইজ নট ভেরি গুড ড্যাশ রিপেয়ারিং থিংস। যে কোনো জিনিসকে সারিয়ে তোলার জন্য বা সারানোর জন্য সে কিন্তু ভালো না। ইজ নট ভেরি গুড ড্যাশ রিপেয়ারিং থিংস। তাহলে আমাকে জানতে হবে এই গুড শব্দটার পরে কোন প্রিপোজিশন বসবে। তাহলে গুড শব্দটার পরে আমরা অ্যাট প্রিপোজিশন বসাবো, গুড অ্যাট। তাহলে ক্লিয়ার হয়েছে? তাহলে গুড অ্যাট রিপেয়ারিং থিংস। এবারে সঙ্গে সঙ্গে যদি স্যার ব্যাড বলতাম তাহলে কোন প্রিপোজিশন বসাতাম? ব্যাড অ্যাট বলতাম। মনে করো কোনো কাজে কেউ একজন খুব এক্সিলেন্ট, তার বিশাল দক্ষতা আছে, তাহলে সেক্ষেত্রে তুমি কি কোন প্রিপোজিশন ইউজ করবে? তাহলে এক্সিলেন্ট অ্যাট। কেউ যদি ব্রিলিয়ান্ট হয় তাহলে কোন প্রিপোজিশন বসাবে? মানে দারুণ, এই কাজে একদম ব্রিলিয়ান্ট, মাস্টারপিস যদি বলি তাহলে ব্রিলিয়ান্ট অ্যাট। মনে করো কোনো কাজে সে যতটা চেয়েছিল
সেই ততটা কাজ করতে পারেনি, মানে হোপলেস হয়ে গেছে, তাহলে হোপলেসের পর কোন প্রিপোজিশন বসাবো? তাহলে হোপলেস অ্যাট। ক্লিয়ার হয়েছে কি এই কোশ্চেন? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবারে পরবর্তী কোশ্চেন দেখো কি বলা আছে, দ্য স্ট্রিটস ওয়ার ক্রাউডেড ড্যাশ, পুরো রাস্তাটা টুরিস্টে মানে পর্যটকে ভরে গিয়েছিল। তাহলে ক্রাউডেড এই শব্দটার পরে কোন প্রিপোজিশন বসাবে? ক্রাউডেড এই শব্দটার পরে কোন প্রিপোজিশন বসাবে? তাহলে আমাকে জানতে হবে ক্রাউডেড শব্দটার পরে মানে ভরে গেছে, টুরিস্টে পর্যটকে ভরে গেছে, তাহলে সেক্ষেত্রে আমি ক্রাউডেড শব্দটার পর কোন প্রিপোজিশন বসাবো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে ক্রাউডেড উইথ। ওকে, তাহলে ক্রাউডেড শব্দটার পর আমরা কোন প্রিপোজিশন বসাবো? তাহলে অপশন এ। বোঝা গেল কি? তাহলে আশা করি এই চারটে প্রিপোজিশনে তোমাদের সমস্ত ডাউট দূর হয়ে গেছে। পরবর্তী দেখো কি বলা আছে, 5 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, বললাম ডু ইউ নো হি ওয়াজ ম্যারিড, তুমি কি জানতে সে বিবাহিত ছিল? নো আই ওয়াজ নট অ্যাওয়ার ড্যাশ দ্যাট, নো আমি সেই ব্যাপারে আমি অবগত ছিলাম না, ঠিক আছে, এই ব্যাপারটা আমি জানতাম না। তাহলে এই অ্যাওয়ার, অ্যাওয়ার শব্দটার পরে কোন প্রিপোজিশন বসবে এক্ষেত্রে? তাহলে অ্যাওয়ার শব্দটার পরে অফ প্রিপোজিশন বসে। এবারে সঙ্গে সঙ্গে জেনে রাখো কনসাস, এই কনসাস শব্দটার পরে কোন প্রিপোজিশন বসবে? কনসাস অফ। তাহলে অ্যাওয়ার শব্দটার পরে কোন প্রিপোজিশন বসে? অফ প্রিপোজিশন। কনসাস শব্দটার পরে কোন প্রিপোজিশন বসে? অফ প্রিপোজিশন। মানে দুটোর মানেই কিন্তু সচেতন হয়েছে। তাহলে বোঝা গেল, তাহলে অ্যাওয়ারের পরেও অফ প্রিপোজিশন, কনসাসের পরেও অফ প্রিপোজিশন। ওকে, এরও পরেও আরো হয়, সেগুলো আমি পরে ডিসকাস করব। আমার চ্যানেলটিকে ফলো করতে থাকো, অবশ্যই আমি আমার এই চ্যানেলের সমস্ত কিছু আলোচনা করব। এবারে বলা আছে দেখো হি অ্যাবজলভ হার ড্যাশ ব্লেম, মানে সে যা দোষ করেছিল সেই দোষ থেকে তাকে মুক্ত করা হয়েছিল, মানে মাফ করে দেওয়া হয়েছিল, মার্জনা করে দেওয়া হয়েছিল। তাহলে এই অ্যাবজলভ, এ বি এস ও এল ভি, অ্যাবজলভ শব্দটার পরে দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে ফ্রম। তাহলে কখন ফ্রম? মনে করো কোনো ব্যক্তি যখন কাউকে দোষ থেকে মুক্ত করে, তাহলে আমরা কি করব? কোনো দোষ থেকে মুক্ত করা হলে তাহলে আমরা কি বলবো না, অ্যাবজলভ শব্দটার পরে আমরা ফ্রম বসাবো, দোষ। তাহলে ব্লেমকে যদি ইন্ডিকেট করি তাহলে অবশ্যই কি হবে? ফ্রম প্রিপোজিশন। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অপশন এ। এবারে তাহলে অফ কখন? মনে করো কেউ পাপ করেছে, তাহলে সেই পাপ থেকে মুক্ত করা হলো তাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন বসাবো? তাহলে অবশ্যই সিন। সিন যদি হয়, পাপ যদি হয়, তাহলে আমরা অফ প্রিপোজিশন বসাবো। ক্লিয়ার হয়েছে কি? যদি ক্লিয়ার হয় তাহলে বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো এবং চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো, তারাও উপকৃত হবে আশা করি এই ভিডিও থেকে। কোশ্চেন নাম্বার 7 দেখবে কি বলা আছে, রোহান হ্যাজ নো অ্যাম্বিশন ড্যাশ ফেম। তাহলে এবারে এই অ্যাম্বিশন এই শব্দটার পরে কোন প্রিপোজিশন বসবে এটা তোমাকে জানতে হবে। তাহলে অ্যাম্বিশন এই শব্দটা কি? এই শব্দটা হচ্ছে নাউন। তাহলে নাউন এই পার্টস অফ স্পিচে বিলং করে। যদি নাউন হিসাবে ব্যবহৃত হয় বাক্যের মধ্যে তখন আমরা ফর বসাবো, কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে এটাও জানতে হবে যে অ্যাম্বিশাস যদি বলি, যদি এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় তাহলে কি প্রিপোজিশন বসবে? তাহলে অ্যাম্বিশাস অফ। ওকে, তাহলে এখানে কি ইউজ হয়েছে? রোহান হ্যাজ নো অ্যাম্বিশন ফর ফেম। এবারে যদি সেন্টেন্সটা এরকম থাকতো, বললাম রোহান রোহান ইজ অ্যাম্বিশাস অফ ফেম। রোহান খ্যাতির প্রতি উচ্চাকাঙ্ক্ষা তার আছে। তাহলে যে অ্যাম্বিশাস এটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যান্সার কি হবে তখন? তখন অবশ্যই অফ প্রিপোজিশন বসবে। ওকে, বুঝতে পেরেছো? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করো এবং আমার সঙ্গে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলা আছে, হি আস্কড মি ড্যাশ লোন। সে আমাকে লোনের জন্য কি করেছিল না আবেদন করেছিল। হি আস্কড মি ড্যাশ লোন, লোনের জন্য আবেদন করেছিল। তাহলে এখানে এবার একটা কথা বলে রাখি তোমাদের, এই আস্ক শব্দটার পরে যখন কোনো ডিরেক্ট মানে ডিরেক্ট অবজেক্ট ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যানিমেট অবজেক্ট, মনে করো আস্কড সামবডি, তুমি কাউকে লোনের কথা তুমি বলছো, এরকম যদি থাকে এবং তারপরে প্রিপোজিশন বসানো আছে, ঠিক আছে, এবং তারপরে সামথিং, কোনো কিছুর জন্য তুমি কি করছো না আবেদন করছো, তাহলে আস্ক সামবডি। তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে না, সেক্ষেত্রে
ফর প্রিপোজিশন, হি আস্কড মি ফর এ লোন, তাহলে অ্যান্সার কি হবে ফর। কিন্তু এই আস্ক শব্দটার পরে যখন সামথিং আগে আসবে, সামথিং আগে আসবে এবং সামবডি পরে যাবে, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কোন প্রিপোজিশন বসবে, অফ প্রিপোজিশন বসবে। কিরকম, মনে করো এই কোশ্চেনটাকে যদি আমি এরকম ভাবে লিখি, বললাম হি আস্কড, আস্কড এরকম ভাবে লিখলাম হি আস্কড লোন, হি আস্কড লোন ড্যাশ মি, যদি বলি তাহলে, তাহলে লোন হচ্ছে সামথিং, কোনো কিছুর জন্য আবেদন করেছিল, তাহলে সেক্ষেত্রে আমরা অফ প্রিপোজিশন বসাবো, হি আস্কড লোন অফ মি। ওকে, সেক্ষেত্রে আমরা অফ প্রিপোজিশন বসাবো। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবারে কোশ্চেন নাম্বার 9 দেখো তো, হোয়াট ইজ দ্য চার্জ ড্যাশ হিম, তার বিরুদ্ধে কি চার্জ দেয়া হয়েছে, তাকে কোন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তাহলে এই সেন্টেন্সটার কি বসবে, এগেনস্ট বসবে, না অফ বসবে, না উইথ বসবে, না অন প্রিপোজিশন বসবে। তাহলে ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদেরকে জানতে হবে। ওকে, মনে করো তুমি জানতে চাইছো, তুমি প্রশ্ন করছো কাউকে যে তার বিরুদ্ধে কি চার্জ লাগানো হয়েছে, কি অভিযোগে অভিযুক্ত হয়েছে, সে কোন অভিযোগে অভিযুক্ত হয়েছে। যদি এটা প্রশ্ন করো কাউকে, তুমি জানতে চাও, তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এই চার্জ শব্দটার পরে কোন প্রিপোজিশন বসাবে, अगेंस्ट, চার্জ শব্দটার পরে अगेंस्ट বসবে, তাহলে সেক্ষেত্রে চার্জ এগেনস্ট। তাহলে এবারে মনে করো তুমি জানতে পারলে যে সে কোনো একটা অভিযোগে অভিযুক্ত, যদি এরকম কোশ্চেন হয়, বললাম যে কোনো একটা অভিযোগে অভিযুক্ত যদি হয়, কোনো অভিযোগে একটা অভিযুক্ত হয়েছে, তুমি জানতে পেরে গেছো, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি করবে, মনে করো বললাম হি ওয়াজ চার্জড, হি ওয়াজ চার্জড, যদি তুমি জানতে পারো কোন অভিযোগে অভিযুক্ত, তাহলে হি ওয়াজ চার্জড উইথ থেফট, মনে করো তুমি জানতে পারলে সে চুরির অভিযোগে অভিযুক্ত, তাহলে কি হলো না, সেক্ষেত্রে উইথ প্রিপোজিশন আমরা ব্যবহার করব। এবারে মনে করো এই থেফট শব্দটাকে, যে অভিযোগে অভিযুক্ত, সেই অভিযোগটাকে বাক্যে সাবজেক্ট করা হয়েছে, বললাম সে চুরির দায়ে অভিযুক্ত, তাহলে চুরি এই শব্দটাকে এরকম ভাবে ইউজ করলাম যে থেফট ওয়াজ চার্জড, মানে এটাকে আমি প্যাসিভ ভয়েসে ইউজ করলাম, থেফট ওয়াজ চার্জড, কোনো ব্যক্তির উপরে এই আরোপটা করা হয়েছে, থেফট ওয়াজ চার্জড অন হিম, তার উপর চুরির দায়ে তার উপর কি করা হয়েছে, তাকে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, তাহলে থেফট ওয়াজ চার্জড অন, তাহলে সেক্ষেত্রে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করলাম। এবারে মনে করো কারো দায়িত্ব তুমি নিলে, কি বললাম, কারো কারো দায়িত্ব তুমি নিচ্ছ, কারো দায়িত্ব তুমি নিচ্ছ, তাহলে সেক্ষেত্রে চার্জ শব্দটার পরে কোন প্রিপোজিশন বসবে, মনে করো কোনো একটা ছেলের দায়িত্ব তুমি নিচ্ছ, তাহলে সেক্ষেত্রে চার্জ অফ বসবে, বললাম হি হি টুক, হি টুক চার্জ অফ মি, সে আমার দায়িত্ব নিয়েছিল, মানে আমার ভার নিয়েছিল, দেখাশোনার দেখভাল করার দায়িত্ব নিয়েছিল, তাহলে সেক্ষেত্রে চার্জ শব্দটার পরে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করব। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। যদি অবশ্যই প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে জানিও, অবশ্যই আমি অ্যান্সার দেবো। এবারে পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 কি বলা আছে ভালো করে দেখবে, বললাম হি হ্যাজ নো ক্লেম ড্যাশ দিস মানি, তার এই অর্থের প্রতি কোনো দাবি দাবা নেই, অর্থের প্রতি কোনো দাবি দাবা নেই, হয়েছে। মনে করো তুমি কোনো ব্যক্তির ওপর দাবি দাবা আছে, বললাম মনে করো কারোর সঙ্গে কারো বিচ্ছেদ হয়ে গেছে, সে বলছে আমার ওই ছেলে আমার ছেলেকে আমাকে দিতে হবে, মানে তার প্রতি তুমি দাবি দাবা করছো, তাহলে কোনো ব্যক্তির প্রতি যখন তুমি দাবি দাবা করবে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কোন প্রিপোজিশন বসবে, তাহলে সেক্ষেত্রে তুমি কি বলতে পারবো, কি বলবে না, ক্লেম আপন ব্যবহার করতে পারে, অথবা ক্লেম এগেনস্ট, কারোর প্রতি তুমি যখন দাবি দাবা করছো সেক্ষেত্রে ক্লেম আপন অথবা ক্লেম এগেনস্ট এটা বলতে পারবো, বলবে। কিন্তু একথা মনে রাখতে হবে যে এই ক্লেম শব্দটা দ্বারা যখন তুমি কি করবে, কোনো প্রপার্টির দাবি দাবা করবে,
কোনো অর্থের প্রতি তুমি দাবি দাবা করছো, তাহলে সেক্ষেত্রে কি করবে, ক্লেম শব্দটার পরে টু প্রিপোজিশন বসবে, ক্লেম টু। তাহলে হি হ্যাজ নো ক্লেম টু দিস মানি, তার এই অর্থের প্রতি তার কোনো দাবি নেই, তাহলে সেক্ষেত্রে কি করবে, টু প্রিপোজিশন। তাহলে শুধুমাত্র মানি অর্থাৎ প্রপার্টির প্রতি যদি দাবি দেওয়া থাকে তাহলে ক্লেম, ওকে, সেক্ষেত্রে ক্লেম টু। এছাড়া ক্লেম শব্দটার পরে আরো প্রিপোজিশন বসে, যেটা হচ্ছে ক্লেম ফর। এই ফর, ক্লেম ফর মানে দাবি দাবা কোনো কিছুর জন্য, মানে তোমার এই কোনো ব্যক্তির প্রতি বা অর্থের প্রতি দাবি ছাড়া যদি তোমার অন্য কোনো দাবি থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, ক্লেম ফর বলবে। তাহলে সেক্ষেত্রে তুমি লিখতে পারো ক্লেম থিংস। ক্লিয়ার হয়েছে কি, বোঝাতে পেরেছি আমি? যদি বুঝতে পারো অবশ্যই ভিডিওতে লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কোশ্চেন নাম্বার 11-এ কি বলা আছে? কোশ্চেন নাম্বার 11-এ কি বলা আছে একটু দেখে নাও। কি বলা আছে কোশ্চেন নাম্বার 11-এ, একটু জানতে হবে তোমাদেরকে। 11, কোশ্চেন নাম্বার 11-এ কি বলা আছে? আচ্ছা দেখো 11-এ কি বলা আছে, দেখো বললাম হিজ হাউস ইজ ক্লোজ ড্যাশ মানি ড্যাশ মাইন। তাহলে এই ক্লোজ, এই ক্লোজ শব্দটার পরে কি বসাবো? যদি এই ক্লোজ শব্দটা দ্বারা যদি নিয়ারনেসকে ইন্ডিকেট করা হয়, নিয়ারনেস মানে সন্নিকটে, খুব কাছাকাছি কেউ আছে বা কোনো জিনিস কাছাকাছি আছে, যদি এটাকে ইন্ডিকেট করা হয় তাহলে ক্লোজ শব্দটার পরে টু প্রিপোজিশন বসে। তাহলে এখানে হিজ হাউস ইজ ক্লোজ টু মাইন, তার বাড়িটা খুব আমার কাছাকাছি, তাহলে এক্ষেত্রে টু বসবে। কিন্তু সঙ্গে সঙ্গে এটুকুও জানো যে ক্লোজ শব্দটার পরে আমরা আর কি বসাতে পারি, ক্লোজ উইথও বসাতে পারি। ক্লোজ উইথ মানে কি, অ্যাকসেপ্টেড। ক্লোজ উইথ মানে কি না, কোনো কিছু জিনিসকে স্বীকার করা বা কোনো কিছু জিনিসকে গ্রহণ করা, এটাও বলা হয় ক্লোজ উইথ মানে। তাহলে বললাম হি ক্লোজড উইথ মাই অফার, তাহলে এক্ষেত্রে আমি অ্যান্সার লিখতে পারি, বললাম হি ক্লোজড, হি ক্লোজড উইথ মাই অফার, সে আমার অফারটা অ্যাকসেপ্ট করেছিল, আমার অফারটা গ্রহণ করেছিল। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা কোশ্চেন নাম্বার 12 কি বলছে, 12 নম্বর কোশ্চেন কি বলছে, বলা আছে হি ইজ কম্পেয়ার ড্যাশ ইজ বাদার, সে তার ভাইয়ের, তাকে তার ভাইয়ের সঙ্গে তুলনা করা হয়েছিল। তাহলে তাকে তার ভাইয়ের সঙ্গে তুলনা করা হয়েছিল, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কি দেবে? দেখো কম্পেয়ার, এই কম্পেয়ার শব্দটার পরে, কম্পেয়ার শব্দটার পরে আমরা কটা প্রিপোজিশন বসাই না, দুটো প্রিপোজিশন বসাই, একটা হচ্ছে উইথ আর একটা হচ্ছে টু। উইথ কখন বোঝাবো, যখন আমরা সাদৃশ্য বোঝাবো, যখন সাদৃশ্য মানে করবো, সিমিলার থিং এর সঙ্গে, মানে দুটো একই রকম জিনিসের সঙ্গে তুলনা করব, তাহলে তখন আমরা উইথ বলবো। তাহলে হি ইজ কম্পেয়ার্ড উইথ, তাহলে সে তার ভাই, দুজন তো একই, একই মানে কি, তারা তো মানুষ, তাহলে মানুষের সঙ্গে মানুষের তুলনা করা হচ্ছে, তাহলে একই রকম জিনিস, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, উইথ প্রিপোজিশন বসাবো। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি, উইথ, ওকে। কিন্তু যদি দুটো আমরা বৈসাদৃশ্য মানে আলাদা জিনিসের সঙ্গে তুলনা করি, যদি কোনো দুটো আলাদা জিনিসের সঙ্গে আমরা কম্পেয়ার করব, যখন দুটো আলাদা জিনিসের সঙ্গে কম্পেয়ার করব, তখন আমরা কি করব, টু। যেমন যদি বলি আমি ওয়াটার, ওয়াটার ইজ নট, ইজ নট, ইজ নট কম্পেয়ার্ড টু, ওয়াটার ইজ নট কম্পেয়ার্ড টু ফায়ার। আগুনকে কখনো মানে জলকে কখনো আগুনের সঙ্গে কি করা হয় না, জলকে আগুনের সঙ্গে আমরা তুলনা করি না। তাহলে এবারে আমাকে বলো, এই যে জল আর আগুন, এটা কি দুটো একই জিনিস? নিশ্চয়ই একই নয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন ইউজ করেছি, টু। বোঝা গেল? বেশ, পরবর্তী কোশ্চেন দেখো কি বলা আছে, হি ইজ কনফাইন্ড, হি ইজ কনফাইন্ড ড্যাশ জেল, সে জেলে বন্দি, হি ইজ কনফাইন্ড ড্যাশ জেল। তাহলে কোনো জায়গায় যদি আবদ্ধ থাকা বোঝায়, আবদ্ধ থাকা বোঝায়, তাহলে কনফাইন,
এই কনফাইন্ড শব্দটার পরে কোন প্রিপোজিশন ব্যবহার করবে? টু। সরি, কনফাইন্ড ইন, কোনো জায়গায় তুমি আবদ্ধ আছো, তাহলে সেক্ষেত্রে কনফাইন্ড ইন প্রিপোজিশন ব্যবহার করবে। এবারে তোমাকে জেনে নিতে হবে এই কনফাইন্ড শব্দটার ক্ষেত্রে তুমি টু কখন ব্যবহার করবে। কনফাইন্ড শব্দটার ক্ষেত্রে কখন টু ব্যবহার করবে না, যদি তুমি শয্যাশায়ী হয়ে যাও, মানে কোনো রোগের কারণে তুমি শয্যাশায়ী হয়ে গেলে, তাহলে সেক্ষেত্রে তুমি টু ব্যবহার করবে। তাহলে আমি বলতে পারি যে হি ইজ কনফাইন্ড টু বেড। এই কনফাইন্ড টু বেড মানে বিছানায় শুয়ে আছে না, শয্যাশায়ী হয়ে গেছে রোগের কারণে। ফর ডিজিজ, কি কারণে? কোনো রোগের কারণে সে শয্যাশায়ী হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? সেক্ষেত্রে অ্যান্সার অবশ্যই কনফাইন্ড টু প্রিপোজিশন হবে। কিন্তু এখানে কি আবদ্ধ থাকা আছে, তাহলে অবশ্যই ইন প্রিপোজিশন। আচ্ছা, এবারে পরবর্তী কোশ্চেন কি বলা আছে? বললাম দ্য ক্লাইমেট ইজ ড্যাশ মাই হেলথ। কি বলা আছে? কনজিনিয়াল। এই কনজিনিয়াল শব্দটাকে ব্যবহার করা আছে। এই কনজিনিয়াল মানে কি না, কনজিনিয়াল মানে হচ্ছে অনুকূল, মানে এই জলবায়ুটা আমার স্বাস্থ্যের পক্ষে অনুকূলে, মানে স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে যদি এরকম ব্যবহার করা হয়, তাহলে কনজিনিয়ালের পর আমরা কি করব? টু প্রিপোজিশন ব্যবহার করব, যার এই কনজিনিয়াল টু মানে হচ্ছে ফেভারেবল। ওকে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলা আছে? কোশ্চেন নাম্বার 15 নাম্বার, হি হ্যাজ এ কন্টেমড ড্যাশ হিম। কন্টেমড, এই কন্টেমড শব্দটার মানে কি? মানে কারোর প্রতি যদি তোমার ঘৃণা থাকে, কন্টেমড, কারোর প্রতি যদি তোমার ঘৃণা থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি কন্টেমড শব্দটাকে ইউজ করো। তাহলে হি হ্যাজ কন্টেমড, যদি তুমি ঘৃণা প্রদর্শন করো, তাহলে অবশ্যই কি হবে না, কন্টেমড ফর। ওকে। এবারে মনে করো যদি কেউ কোনো কিছু অবজ্ঞা করার জন্য সে দোষী সাব্যস্ত হয়, বললাম এরকম হয় কোনো কিছুকে অবজ্ঞা করার জন্য, মানে অবজ্ঞা মানে কি এরকম, বললাম হি ইজ গিলটি অফ, হি ইজ গিলটি অফ কন্টেম্পট অফ কোর্ট, কন্টেম্পট অফ কোর্ট, মানে কোর্ট অফ কন্টেম্পট অফ কোর্ট বলা হয়, মানে কোর্টকে অবজ্ঞা করার জন্য, উপেক্ষা করার জন্য সে কি করা আছে, গিলটি হয়েছে, দোষারোপ, মানে দোষী হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে কন্টেম্পট অফ প্রিপোজিশন বসবে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী কোশ্চেন 16 নম্বর কোশ্চেন কি বলছে? হি ওয়াজ কনভার্টেড ড্যাশ ক্রিস্টিয়ানিটি। হি ওয়াজ কনভার্টেড ড্যাশ ক্রিস্টিয়ানিটি, মানে সে কি হয়েছে, ধর্মান্তরিত, মানে খ্রিস্টান ধর্মে গ্রহণ করেছিল। তাহলে এই কনভার্টেড শব্দটার পরে কোন প্রিপোজিশন বসবে? কনভার্টেড শব্দটার পরে যখন তুমি ধর্মান্তরিত হচ্ছ, ধর্মান্তরিত, তুমি একটা ধর্ম থেকে অন্য ধর্ম গ্রহণ করছো, তাহলে সেক্ষেত্রে কি করবে? হি ওয়াজ কনভার্টেড, কি কোন প্রিপোজিশন ব্যবহার করবে? সেক্ষেত্রে তুমি কনভার্টেড টু। যদি কেউ ধর্মান্তরিত হয়, মানে এক ধর্ম থেকে অন্য ধর্ম গ্রহণ করে, সেক্ষেত্রে আমি কি করব না, কনভার্টেড টু প্রিপোজিশন ব্যবহার করব। এবারে সঙ্গে সঙ্গে মনে করব তোমার যদি মানসিক অবস্থার পরিবর্তন হয়, কি বললাম, মানসিক অবস্থার যদি পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে কোন প্রিপোজিশন ব্যবহার করব? যদি মানসিক অবস্থার পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে কোন প্রিপোজিশন ব্যবহার করব? তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা ইনটু প্রিপোজিশন ব্যবহার করব। যদি কারো মানসিক অবস্থার পরিবর্তন হয়, তাহলে ইনটু প্রিপোজিশন। বললাম হিজ জয় ওয়াজ কনভার্টেড ইনটু সরো। তার আনন্দ দুঃখে পরিণত হয়েছিল। তাহলে এই যে দুঃখে পরিবর্তন হয়ে গিয়েছিল, কনভার্টেড ইনটু, তাহলে অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করতাম। তাহলে এক্ষেত্রে কি ব্যবহার করব? অবশ্যই টু। হয়েছে? পরবর্তী কোশ্চেন,
বলছে আই ক্যানট কোপ ড্যাশ সো মাচ ওয়ার্ক, মানে এত কাজ আমি ম্যানেজ করতে পারছি না। তাহলে এই কোপ শব্দটা যার মানে হচ্ছে ম্যানেজ করা, যার হচ্ছে ম্যানেজ করা, ঠিক আছে। তাহলে কোপ শব্দটার পরে কোন প্রিপোজিশন বসবে? তাহলে একটা কথা জেনে রাখো, কোপ শব্দটার পরে সর্বদা উইথ প্রিপোজিশন বসে, কিন্তু এই যে কোপ আপ উইথ, এই কোপ আপ উইথ বলে ইংলিশ ডিকশনারিতে কোনো শব্দ নেই। ওকে, তাহলে কোপ উইথ, তাহলে অ্যান্সার কি হবে? এ। পরবর্তী কোশ্চেন নাম্বার 18 কি বলা আছে? 18 কি বলা আছে? বলা আছে হি ইজ ডিপ ড্যাশ অ্যান ইয়ার। কেউ যদি কানে কালা হয়, কেউ যদি কানে কালা হয় আমরা কি করি? ডিপ অফ ব্যবহার করি অথবা ইন প্রিপোজিশন ব্যবহার করি। কিন্তু আমরা ডিপ শব্দটার পরে টু কেও ব্যবহার করি কখন? মনে করো কারো দোষের কথা কেউ শুনেও না শোনার ভান করছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডিপ টু বললাম হি ওয়াজ ডিপ টু হিজ সন্স ফল্ট। সে তার ছেলের দোষের কথা শুনেও না শোনার ভান করছিল। তাহলে কোনো কিছু শুনেও যদি না শোনার কেউ ভান করে, তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার কি হবে? ডিপ টু। সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে ডিপ টু। আর যদি সত্যি কানে কেউ কালা হয় তাকে সেক্ষেত্রে আমরা ডিপ অফ অথবা ইন, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি? অফ। পরবর্তী কোশ্চেন, হি ওয়াজ ডিবার্ড ড্যাশ ভোটিং, মানে তাকে ভোট দানে বাধা দেওয়া হয়েছিল, ভোট দানে বাধা দেওয়া হয়েছিল। তাহলে এই ডিবার্ড এই শব্দটা মানে কি? এই ডিবার্ড শব্দটার মানে হচ্ছে বাধা দেয়া। তাহলে ডিবার্ড শব্দটার পরে আমরা কোন প্রিপোজিশন বসাবো? ফ্রম। ঠিক একই রকমে প্রিভেন্ট, এরপরেও আমরা কোন প্রিপোজিশন বসাই? ফ্রম। তাহলে এটার মানে কি? এর মানে হচ্ছে বাধা দেয়া বা বিরত করা। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার কি? অপশন এ। ক্লিয়ার হয়েছে? পরবর্তী কোশ্চেন ভালো করে দেখো, হি ওয়াজ ডিলাইটেড, হি ওয়াজ ডিলাইটেড ড্যাশ দ্য রেজাল্ট, হি ওয়াজ ডিলাইটেড ড্যাশ দ্য রেজাল্ট, মানে সে রেজাল্টে অত্যন্ত আনন্দিত হয়েছিল। এবার ভালো করে দেখো তো, DELIGHTED, এই ডিলাইটেড শব্দটা কোন পার্টস অফ স্পিচ? তাহলে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে যদি এই ডিলাইটেড শব্দটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় তাহলে আমরা দুটো প্রিপোজিশন ব্যবহার করি, একটা হচ্ছে উইথ আর একটা হচ্ছে অ্যাট। এই উইথও ব্যবহার করি আর অ্যাটও ব্যবহার করি, কিন্তু এই ডিলাইট শব্দটা যদি বাক্যের মধ্যে নাউন হিসাবে ব্যবহৃত হয় তাহলে কোন প্রিপোজিশন তুমি ইউজ করবে? তাহলে সেক্ষেত্রে ডিলাইটিং। বললাম হি টেক্স ডিলাইট, takes delight in playing cards, মানে সে তাস খেলে আনন্দ পায়। তাহলে takes delight, সে তাস খেলে আনন্দ পায়, তাহলে ডিলাইট শব্দটার পরে সেক্ষেত্রে আমি ইন প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হবে? হি ওয়াজ ডিলাইটেড উইথ, তাহলে এটা হবে অ্যান্সার। কিন্তু যদি নাউন হিসাবে ব্যবহৃত হয় তখন আমরা ইন ব্যবহার করব। পরবর্তী কোশ্চেন কি বলা আছে? 21 বলছে ইউ শুড ডেলভ ড্যাশ দ্য ওল্ড ম্যানুস্ক্রিপ্ট। এই ডেলভ এইটার মানে কি? ডেলভ এর মানে হচ্ছে গবেষণা করা, এটার মানে হচ্ছে গবেষণা করা। ডেলভ শব্দটার মানে হচ্ছে গবেষণা করা। তাহলে ডেলভ শব্দটার পরে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? সর্বদা মনে রাখো না, অবশ্যই ইনটু। তাহলে ডেলভ ইনটু। ওকে, আচ্ছা কোশ্চেন নাম্বার 22 কি বলা আছে? বললাম দে উইল ডিফেন্ড ইউ ড্যাশ ইউর এনিমিস। সে কি করবে? না তোমার এনিমির হাত থেকে তোমাকে রক্ষা করবে। তাহলে ডিফেন্ড ইউ, তাহলে ডিফেন্ড শব্দটা যখন কারো হাত থেকে তোমাকে রক্ষা করবে এরকম হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমরা ফ্রম প্রিপোজিশন ব্যবহার করব, ডিফেন্ড ফ্রম। এবারে
এই ডিফেন্ড শব্দটার পরে আমরা কি ব্যবহার করব? এগেনস্ট ব্যবহার করি। কখন এগেনস্ট ব্যবহার করব? যদি মনে করো মানে কেউ কোনো কিছু দোষ করেছে বা কোনো অবজ্ঞার শিকার, কিরকম কোনো পার্টিতে গেছে, লোকে তাকে নিয়ে হাসি ঠাট্টা করছে বা তাকে কুরুচিকর মন্তব্য করছে বা কোনো শত্রুপক্ষ তাকে অ্যাটাক করছে, যে কোনো ধরনের অ্যাটাক হতে পারে, হয়েছে? সেই অ্যাটাক থেকে রক্ষা করা, কাউকে কুরুচিকর মন্তব্য বলে অ্যাটাক করা, কাউকে মারতে যাওয়া, যাই হোক, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? অ্যাটাকস। এই যে ডিফেন্ড এগেইনস্ট অ্যাটাকস, তাহলে অ্যাটাকস যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এগেইনস্ট শব্দটা ব্যবহার করব। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে এনিমিজ, শত্রুদের হাত থেকে রক্ষা করা, যদি এনিমিজ কথাটা থাকে তাহলে অবশ্যই ফ্রম। আর যদি অ্যাটাক, যে কোনো ধরনের মন্তব্য হোক বা অ্যাটাক হোক, সেক্ষেত্রে আমরা এগেইনস্ট। হি এন্টার্ড ড্যাশ দ্য কনভারসেশন উইথ মি। সে আমার সঙ্গে কনভারসেশনে কি করেছিল? ঢুকেছিল, মানে কনভারসেশনে জড়িয়ে গিয়েছিল। হি এন্টার্ড, তাহলে এই এন্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে বারবার কোশ্চেন আসে। তাহলে এন্টার, এন্টার মানে কি? কারো সঙ্গে তুমি যদি কনভারসেশন করো, দ্যাট ইজ এন্টার ইনটু, এন্টার ইনটু। এবারে মনে করো এন্টার শব্দের পরে আমরা কি ব্যবহার করব না? এন্টার শব্দের পরে যদি কোনো ফর কখন ব্যবহার করব? যদি তুমি এক্সামিনেশন হল, এক্সামিনেশন হলে তুমি ঢোকো, বললাম হি এন্টার্ড ফর এক্সামিনেশন, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? ফর প্রিপোজিশন ব্যবহার করব, হয়েছে? মনে করো এই এন্টার এই শব্দের পরে আমরা আপন কখন ব্যবহার করি? এন্টার আপন, যদি কোনো ডিউটি, মানে তুমি কোনো কিছুর দায়িত্ব নিলে, কোনো কিছুর দায়িত্ব নিলে, মানে কোনো রেসপন্সিবিলিটি, তুমি নতুন কোনো রেসপন্সিবিলিটি দায়িত্ব নিলে, তাহলে সেক্ষেত্রে এন্টার আপন, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি কি করবে না? এন্টার আপন ইউজ করবে। বোঝা গেল কি? তাহলে এই হচ্ছে এন্টার শব্দের ব্যবহার। তাহলে এখানে ই এন্টার্ড ইনটু দ্য কনভারসেশন, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন, বললাম আই হ্যাভ ফেথ ড্যাশ গড, ভগবানের প্রতি আমার বিশ্বাস আছে, তাহলে আই হ্যাভ ফেথ ইন গড, তাহলে অবশ্যই অ্যান্সার ই। হি ইজ ফিট ড্যাশ দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পোস্টে ফিট, তাহলে এই যে ফিট শব্দটা পরে কখন যদি কোনো পোস্টকে ইন্ডিকেট করে তাহলে অবশ্যই ফর, তাহলে ফিট শব্দটার পর ফর কখন বসবে? যদি কোনো পোস্টকে ইন্ডিকেট করে তাহলে অবশ্যই ফিট ফর দ্য পোস্ট, ঠিক আছে? এবারে যদি মনে করো ফিট আউট বলি, ফিট আউট, তাহলে ফিট আউট বললে ফিট আউট কখন বলা হয় না? মনে করো কেউ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত, যুদ্ধে যাওয়ার জন্য সজ্জিত, যুদ্ধে যাওয়ার জন্য সজ্জিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো? সেক্ষেত্রে আমি কি বলবো? ফিট আউট, হয়েছে? যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত, সেক্ষেত্রে আমি ফিট আউট বলবো। এবারে মনে করো কি বলবো? আর একটা ফিট, ফিট আপ, তাহলে ফিট আপ মানে কি? কোনো কিছুকে সাজানো, কোনো কিছুকে সাজানো। মনে করো তোমার বাড়িতে লোক আসবে এবং তুমি বাড়িটাকে সাজাচ্ছ, বললাম আই অ্যাম ফিটিং আপ মাই হাউস ফর মাই গেস্ট, আমার গেস্টের জন্য কি করছি না? আমি বাড়িটাকে সাজাচ্ছি, মানে ডেকোরেট করছি, তাহলে সেক্ষেত্রে ফিট আপ। তাহলে ফিট ফর মানে কোনো পোস্টকে ইন্ডিকেট করবে, ফিট আউট মানে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। বললাম জাহাজটি যুদ্ধে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি, তা বললাম দ্য শিপ ইজ ফিটেড আউট ফর ফাইট, ওকে, যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত, তাহলে সেক্ষেত্রে ফিটেড আউট বা ফিট আউট। আচ্ছা, বললাম দ্য আইডিয়া বিকেম ফিক্সড ড্যাশ ইজ মাইন্ড, এই আইডিয়াটা, এই কনসেপ্টটা তার মনের মধ্যে গেঁথে গিয়েছিল, তাহলে এই ফিক্সড এই শব্দটার পরে আমরা কি করব? কি প্রিপোজিশন বসাবো না? ফিক্সড ইন, তাহলে অবশ্যই এখানে ইন প্রিপোজিশন বসবে, ওকে, ইন প্রিপোজিশন বসবে। কিন্তু
এই ফিক্সড শব্দটার পরে কখনো আমরা অন প্রিপোজিশন ব্যবহার করি, কারো দিকে যখন আমরা এক দৃষ্টে তাকাই, মানে তার দিকে এমন ভাবেই তাকিয়ে আছি না আমার দৃষ্টিটা যেমন তার থেকে সরছে না, তাহলে ফিক্সড অন স্টেয়ার, মানে তার দিকে এক দৃষ্টে তাকাচ্ছি, যদি এরকম ইন্ডিকেট করা হয় তাহলে অবশ্যই ফিক্সড অন। ক্লিয়ার হয়েছে? এবারে আমাদেরকে জানতে হবে যে এই ফিক্সড শব্দটার পরে আর কি প্রিপোজিশন বসে। কারো জানা আছে? মনে করো ফিক্সড শব্দটার পরে আমরা টু প্রিপোজিশনকে ব্যবহার করি কখন? কোনো কিছুকে যখন আমরা কি করব, মানে অ্যাড করব, কোনো কিছুর সঙ্গে যখন অ্যাড করব, বললাম ফিক্সড দিস স্ট্যাম্প, ফিক্স দিস স্ট্যাম্প টু দ্য এনভেলপ, এই এনভেলপের সঙ্গে এটাকে জুড়ে দাও, তাহলে সেক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? টু। ক্লিয়ার হয়েছে কি? বেশ। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলছে? বলছে দিস সেল ফোন অ্যারাইভ টু মি ফ্রম ইউকে ফ্রি ড্যাশ ট্যাক্স। বলছে ইউকে থেকে আমার কাছে এসেছিল কোনো রকম শুল্ক ছাড়াই, কোনো রকম শুল্ক ছাড়াই, মানে কোনো ট্যাক্স লাগে না। তাহলে যদি ফ্রি শব্দের পরে আমরা কি বসাবো যেটাকে শুল্ক মুকুব হবে? তাহলে অবশ্যই সেক্ষেত্রে ফ্রি অফ। তাহলে শুল্ক ছাড়া যদি বলতে আমরা কি বলবো? ফ্রি অফ। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হবে? ফ্রি অফ। কিন্তু এই ফ্রি শব্দের পর আমরা ফ্রম বসাই কখন? কোনো ডেঞ্জারকে উপেক্ষা করার জন্য, কোনো ডেঞ্জারকে উপেক্ষা করার জন্য আমরা বললাম ফ্রি ফ্রম ডেঞ্জার। বোঝা গেল? এবারে এই ফ্রি শব্দের পর অফ বসানো হয়, ফ্রি অফ মানি একটা ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়। ফ্রি অফ মানি মানে কি? যে ল্যাভিস, কোন রকম না বুঝেই টাকা পয়সা খরচ করে তাকে বলা হয় ল্যাভিস, মানে তার বাধার কোনো নেই, যথেচ্ছভাবে যেমন খুশি ভাবে টাকা খরচ করা, তখন সেক্ষেত্রে আমরা বলা হয় ফ্রি অফ মানি। ওকে, বললাম পরের কোশ্চেন কি দেয়া আছে? বলা আছে আই অ্যাম হোপফুল ড্যাশ সাকসেস, আই অ্যাম হোপফুল ড্যাশ সাকসেস, মানে আমি কি না সফলতার প্রতি আশাবাদী। তাহলে এই যে হোপফুল, হোপফুল শব্দটার পরে আমরা একটু বলে রাখি, হোপ শব্দটা যখন ইউজ হবে, মানে হোপ শব্দটা যখন নাউন হিসাবে ইউজ হচ্ছে, এটা যখন নাউন হিসাবে ইউজ হবে তখন আমরা হোপ অফও বলতে পারি আর হোপ ফরও বলতে পারি। বললাম আই হ্যাভ নো হোপ ফর সাকসেস অথবা অফ সাকসেস। কিন্তু যদি এই রকম হয় যে হোপফুল বলা হয়, মানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অনলি অফ কে বসাবো, আই এম হোপফুল অফ সাকসেস। ওকে, সেক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি। আচ্ছা, বললাম দ্য আইডিয়া, পরের কোশ্চেন বললাম দে ইনক্যালকুলেটেড দ্য আইডিয়া ড্যাশ মাই মাইন্ড। এই যে ইনকালকেটেড, এই যে ইনকালকেটেড মানে আমার মনের মধ্যে কি করেছিল? পুরো আইডিয়াটাকে ঢুকিয়ে দিয়েছিল। তাহলে ইনকালকেটেড মনের মধ্যে ঢুকিয়ে দেয়া একদম। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ইনকালকেটেড ইন অথবা আপন, ইনকালকেটেড ইন অথবা আপন প্রিপোজিশন আমরা ব্যবহার করব। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন বললাম এ টাইগার ইস্যুড ড্যাশ, একটা বাঘ কি করেছিল? জঙ্গল থেকে বেরিয়েছিল, মানে কোথা থেকে অর্থে, তাহলে এখানতে ইস্যুড শব্দটার পরে ফ্রম প্রিপোজিশন বসবে, এ টাইগার ইস্যুড ফ্রম। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, উই শুড নট জিয়ার দ্য স্লাম ডুয়েলার্স, যারা বস্তিবাসী তাদেরকে দেখে আমাদেরকে উপহাস করা উচিত নয়। তাহলে জিয়ার শব্দটা পরে আমরা অ্যাড বসাই, যার বাংলা মানে কি? যার বাংলা মানে হচ্ছে উপহাস করা। কি করা? না উপহাস করা। ঠিক একই রকম ভাবে আমরা মক অ্যাড বলতে পারি, সেটার মানেও কিন্তু উপহাস করা। তাহলে এক্ষেত্রে আমরা অ্যাড প্রিপোজিশন বসাবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন ভালো করে দেখো,
বললাম ডু নট জাম্প ড্যাশ কনক্লুশন, হঠাৎ করে কোনো সিদ্ধান্তে পৌঁছাও না। তাহলে এই জাম্প শব্দটার পরে কি বসবে? জাম্প টু মানে কি জানো তো? মানে তাড়াতাড়ি কোনো কনক্লুশনে সিদ্ধান্ত নিয়ে নেওয়া, তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া। তাহলে সেক্ষেত্রে আমরা কনক্লুশনকে ইন্ডিকেট করা হয় জাম্প টু, মানে তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে পৌঁছানো। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হবে? অবশ্যই টু। বাট এবারে আমাকে জানতে হবে জাম্প অ্যাড মানে কি। তাহলে জাম্প অ্যাড মানে কেউ তোমাকে কোনো কিছু অফার করলো, তুমি চটপট সেই অফারটাকে অ্যাকসেপ্ট করে নিলে, তাহলে জাম্প অ্যাট অফার। এবারে আর একটাও জেনে রাখো, জাম্প ইনটু মানে কি? মানে যখন তুমি ওপর থেকে নিচের দিকে পড়ছো, মানে তোমার মধ্যে যখন গতি আছে, মানে সজোরে বেগে কোনো জায়গা থেকে পড়ছো তুমি, তাহলে সেক্ষেত্রে আমরা জাম্প ইনটু ব্যবহার করবো। ঠিক আছে? আচ্ছা, এবারে 33 লাস্ট কোশ্চেন। বলছি রীতা কামস ড্যাশ এ ফ্যামিলি অফ ফ্রিডম ফাইটার। রীতা কি করছে না, একটা ফ্রিডম ফাইটারের বাড়িতে তার জন্ম, মানে উত্তরাধিকারী সবাই ফ্রিডম ফাইটার ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই কাম শব্দটার পরে অফ প্রিপোজিশন, মানে তাহলে যার মানে হচ্ছে ডিসেন্ড ফ্রম, হচ্ছে উত্তরাধিকারী, মানে একটা মানে ফ্রিডম ফাইটারের বাড়িতেই তার জন্ম। কামস অফ মানে বর্ন, মানে জন্মগ্রহণ করা। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার অফ। এই ভিডিওটাতে আমি আমার সাধ্য মতন আলোচনা করেছি এবং প্রত্যেকটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অত্যন্ত ইনফরমেটিভ ভিডিও। তুমি চাইলে ভিডিওটাতে লাইক করতে পারো এবং যদি মনে হয় আমার সঙ্গে থাকার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।